একদম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে মজার বিষয় আলাপ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মজার বিষয় বললে ভুল হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই তো মাত্র 2 দিন আগে বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট সার্কুলার প্রকাশ পাইছে সরকারি চাকরির একটা পদে। টোটাল সংখ্যাটা কত? 10,000। আমি একদম দেখেই বলি, 10,219। আচ্ছা, স্ক্রিনে একটু ইয়েটা দাও। আমাদের সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ, এই যে যুক্ত হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, এই যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন। তো প্রাইমারি সহকারী শিক্ষকের যে এত বড় একটা সার্কুলার প্রকাশ হয়েছে 10,219 জনের, তো এত বড় একটা সুবর্ণ সুযোগ, এত চাকরি পাওয়ার, এবং সবচেয়ে মজার বিষয় কি, এই চাকরির বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। চাকরি পেতে গেলে কিছু নিয়ম কানুন আছে। কি রকম? শুধুমাত্র আপনার নিজের উপজেলার জন্যই আপনি ক্যান্ডিডেট হবেন, তারপর আপনার কম্পিটিটর কে কে হবে, তারপরে আপনি কোন জায়গা থেকে আবেদন করবেন, আপনার পরীক্ষা কোথায় হবে, আপনার সিলেবাস কি হবে পড়াশোনার, আপনার সাবজেক্টের টপিক কি হবে, প্রশ্নের টপিক কি হবে, অনেক প্রশ্ন আছে, অনেক বিষয় আছে, অনেক কিছু জানার আছে আপনাদের। তো আজকে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করব আপনাদের সামনে, যে আপনার যা যা জানা প্রয়োজন এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025 বিষয়ে আপনার যা যা জানা প্রয়োজন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনারা কমেন্টে আমাকে জানান, আপনারা কমেন্ট করেন আর কি বিষয় জানতে চান। আমি তো সবগুলো তথ্য দিবই আপনাদেরকে। এর ভিতরেও যদি কোনো কনফিউশন থাকে সেই বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করব। প্রত্যেকটা তথ্য আপডেটেড তথ্য আপনাকে আজকে জানানোর জন্য একদম ডকুমেন্ট নিয়ে চলে এসেছি। যে আপনারা আজকের এই লাইভটা যারা প্রাইমারি পরীক্ষা দিতে চান, প্রাইমারি শিক্ষক নিয়োগে যারা সিরিয়াসলি আবেদন করতে চান, যারা চান যে চাকরিটা আপনার হোক, তারা আজকের লাইভটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন। আপনি শুধু এই লাইভটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার এইটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন, কার কাছে যাবেন, কোথায় টাকা জমা দিবেন, কয়টা পদের জন্য আবেদন করবেন, কি করবেন, আপনাকে আর কিচ্ছু জানতে হবে না। আজকের লাইভটা একটু কষ্ট করে, আমি বেশি সময় নিব না আপনাদের, একটু কষ্ট করে পুরো লাইভটা দেখুন, তাহলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যাবতীয় তথ্য আজকে আপনি এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, একটু মেসেজ পড়ি। জান্নাতুল জান্নাত লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিশোরগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে। তারপরে হচ্ছে অথই আক্তার কাজল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে হচ্ছে সাদ্দাম হোসেন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের সাথে বেশ কিছু মানুষ অলরেডি যুক্ত হয়ে গেছে। আপনারা একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন এবং কোন উপজেলা থেকে দেখছেন। আজকে আমাকে কমেন্ট করেন কোন উপজেলা থেকে দেখছেন, কোন উপজেলা থেকে আপনি পরীক্ষায় আবেদন করবেন, আমি সেটা একটু জানতে চাই। কোন উপজেলা থেকে আমাকে দেখছেন এবং প্রথম কে, আজকে কে প্রথম আমাকে দেখছেন। আগে কখনো আমার সাথে আপনাদের দেখা হয়নি লাইভে, এই মানুষগুলোকে আমি দেখতে চাই। আমি প্রত্যেকটা লাইভে এই মানুষগুলোকে খুঁজি, যে যার সাথে আজকে আমার প্রথম পরিচয় হচ্ছে। আমার ভালো লাগে নতুন মানুষদের সাথে কথা বলতে। কে আজকে আমাকে প্রথম দেখছেন তাদের সাথে আমি সরাসরি কথা বলবো। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে এই সার্কুলারটা আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কোন জায়গায় সার্কুলারের ডিটেলস পাবেন, সব বিষয়ে কথা বলবো। সব বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। একটু কষ্ট করে লাইভটা দেখুন মনোযোগ দিয়ে, তাহলে আপনি এই বিষয় A to Z তথ্য আজকে আমার কাছ থেকে পাবেন। আচ্ছা, একটু দেখি। স্যার, প্রথম ধাপে বাবার বাড়ি থেকে আবেদন করতে পারবো, দ্বিতীয় ধাপে স্বামীর বাড়ি আছে, দুইটা থেকেই কি পরীক্ষা দিতে পারবো, জানাবেন। আচ্ছা, তারপরে এখানে, হ্যাঁ ভাইয়া, এই সকল প্রশ্নের উত্তর দিব, একটু মনোযোগ দিয়ে শোনেন, সকল প্রশ্নের আমি উত্তর দেব। তারপরে সিরাজগঞ্জ, ভোলা চরপেশন থেকে দেখছি, ঢাকার কেরানীগঞ্জ থেকে, প্রাইমারি পরীক্ষার জন্য কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, প্লিজ জানাবেন স্যার। অবশ্যই জানাবো ভাইয়া, A to Z তথ্য আজকে আপনাদেরকে দিব, অন্য কিচ্ছু আপনাদেরকে দেখতে হবে না। অ্যাটলিস্ট আজকের লাইভটা দেখার পরে আপনি শুধু পড়াশোনা করবেন চাকরির পরীক্ষা নিয়ে, আর কিচ্ছু আপনাকে জানতে হবে না, আর কিচ্ছু আপনাকে দেখতে হবে না। ঠিক আছে? আজকে সেইভাবেই আপনাকে তথ্য দেব।
আচ্ছা, তারপর হচ্ছে বাবুগঞ্জ থেকে দেখছে, সাভার থেকে দেখছে। আচ্ছা, এই পাশে দেখি, আসসালামু আলাইকুম, ফিরোজ সালাম দিয়েছে। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, সিলেট থেকে দেখি, এই প্রথম। আচ্ছা, সিলেট থেকে। ভাইয়া তোমার নাম তো আমি দেখতে পাচ্ছি না, এসো আল্লাহর পথে আইডির নাম আর কি, তোমার নাম কি, নামটা একটু জানি। আচ্ছা, সাভার থেকে, বাবুগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, একটু বলি, গত 5 তারিখে যে সার্কুলারটা হয়েছে, সবচেয়ে মজার বিষয় শুরুতে যেই কথাটা বলা আছে, একদম স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে যে শূন্য পদের ভিত্তিতে অস্থায়ীভাবে, আপনারা এটা মনে করবেন না যে এটা অস্থায়ী চাকরি। এক নম্বর কথা, অস্থায়ী চাকরি না, অবশ্যই এটা স্থায়ী চাকরি। আপনার চাকরি স্থায়ীকরণের কিছু শর্ত আছে, চাকরিতে জয়েন করলে আপনি জানতে পাবেন চাকরি স্থায়ীকরণের কিছু শর্ত আছে, বিভাগীয় পরীক্ষা আছে, তারপরে পিটিআই ট্রেনিং আছে, কিছু শর্ত আছে। এই শর্তগুলো পূরণ করলে আপনার চাকরিটা স্থায়ী হবে। যেহেতু আপনি শূন্য পদের বিপরীতে আপনাকে ভর্তি করাচ্ছে, জয়েন করাচ্ছে, সুতরাং আপনি অবশ্যই স্থায়ী পদে চাকরি করবেন। এবং যেই সার্কুলারটা 5 তারিখে হয়েছে, এখানে স্পষ্ট বলা আছে যে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের। তার মানে কি, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ, এই 6টা বিভাগের সকল জেলা, উপজেলা ও থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই কয়টা জেলার দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে বেতন গ্রেড হচ্ছে 13 গ্রেড, জাতীয় বেতন গ্রেড 13 গ্রেড, 11,000 থেকে 26,590, 11,000। আপনি জয়েন করলে আপনার স্টার্টিং বেসিক হবে 11,000 টাকা। এবং আপনার বয়স সীমা কত পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন? 30 নভেম্বর 2025। এই যে আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 8 তারিখ না? আজকে 8 তারিখ, 8 নভেম্বর। 8 নভেম্বর আর হচ্ছে 30 নভেম্বরে, এই 30 নভেম্বর 2025 তারিখে যদি আপনার বয়স 21 থেকে 32-এর ভিতরে থাকে, 21 থেকে 32-এর ভিতরে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 30 নভেম্বর 2025 তারিখে যদি আপনার বয়স 21 থেকে 32-এর ভিতরে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, অবশ্যই আবেদন করতে পারবেন। এবং আপনি কত সিজিপিএ লাগবে আপনার আবেদনে, দেখেন লিখেছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য দ্বিতীয় শ্রেণী, স্নাতক বা স্নাতক সমমর্যাদার, আপনার অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হইতে হবে, স্নাতক সমমর্যাদার হইতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? এবং দ্বিতীয় শ্রেণী গ্রেড এখানে বলা আছে 2.25, আপনার অনার্সের সিজিপিএ বা গ্র্যাজুয়েশনের সিজিপিএ 2.25 পর্যন্ত কমপক্ষে আপনাকে থাকতে হবে, এর বেশি থাকতে হবে, এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না। এবং এসএসসি এবং এইচএসসি তে সিজিপিএ 5 স্কেলে 2.8, কমপক্ষে আপনাকে 2.8 থাকতে হবে। তাহলে আপনার গ্র্যাজুয়েশনে থাকতে হবে 2.5 এবং এসএসসি এইচএসসি তে থাকতে হবে 2.8। এই সিজিপিএ আপনার থাকতে হবে এখানে, ঠিক আছে? এবং দেখেন আগ্রহী প্রার্থীগণ অনলাইনে, শর্তাবলী কি দেওয়া আছে, আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন এবং আবেদন গ্রহণ শুরু হবে 8 নভেম্বর সকাল 10:30 থেকে। তার মানে আজকে থেকে শুরু হওয়ার কথা। ওয়েবসাইট কি চালু হয়েছে? আজকে থেকে শুরু হয়েছে? আমি অবশ্য আজকে দেখা হয়নি আমার। দেখো তো, একটু দেখো তো, একদম লাইভ দেখি আমরা। ওই যে dpe.teletalk.com.bd সার্চ দাও, দেখি আবেদন কি চালু হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আবেদন চালু হয়েছে না? আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট টিচার, এই তো আবেদন চালু হয়ে গেছে আজকে থেকে। এই যে মাত্র আমি ঢুকছি, আপনার আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে। তো এই আবেদনটা আপনি সকাল 10:30 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 21 নভেম্বর রাত 12টা। 21 নভেম্বর রাত 12টা। আমি আপনাদেরকে স্ট্রংলি বলবো এবং একদম খুব ইনফ্লুয়েন্স দিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা শুনছেন, যাদের আগ্রহ আছে প্রাইমারি শিক্ষক আবেদনের জন্য, আপনারা কখনোই 15 তারিখ পার করবেন না। আপনারা যারা চাইবেন আবেদন করতে, আপনারা দ্রুত 7 দিনের মধ্যে আবেদন করবেন। আজ থেকে 7 দিনের মধ্যে আপনি আবেদন করে ফেলবেন, কারণ যত শেষের দিকে যাবে আপনার সার্ভার জ্যাম থাকবে, কারণ এটা অনেক বড় সার্কুলার এবং সারা বাংলাদেশ থেকে আবেদন করবে। যদিও এখানে সার্কুলারে বলা আছে যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে সারা বাংলাদেশ থেকে আবেদন হবে, সুতরাং বিশাল জ্যাম হবে সার্ভারে। আপনাকে
যত দ্রুত সম্ভব আবেদন করতে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করছি। কারণ এটা অনেক সময় সমস্যা হয়, আমরা তো যখন চাকরির আবেদন করতাম আমরা জানি এই ঝামেলাগুলো প্রচন্ড ঝামেলা হয়। সুতরাং আপনারা কখনোই 7 দিন পার করবেন না, নেক্সট 7 ডেজ, আজকে থেকে চালু হয়েছে, নেক্সট 7 ডেজ এর মধ্যে আপনারা আবেদন করবেন এবং ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে বুঝে শুনে আবেদন করবেন। দেখেন এখানে নির্দেশনা স্পষ্ট বলা আছে। আরেকটু বলি, আবেদন ফি জমাদানের পূর্বে যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি, মানে আপনি যেটা আবেদন এখানে করছেন সাবমিট আগেই করবেন না, সেভ করে রাখবেন। সেভ করে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি, এরা বলছে কি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। আপনি যদি ভুল করে কোনো আবেদন ভুল করে ফেলেন, ফি জমা দিয়ে ফেলেন, আপনি কিন্তু আবার পুনরায় আবেদন করতে পারবেন না। আপনার একটা এনআইডি দিয়ে একবারে আবেদন করতে পারবেন। সুতরাং আপনাকে খুবই সতর্কতার সাথে, খুবই সাবধানতার সাথে আবেদনটা করতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা একটু দেখি এখানে কি বলছে। হারুন মিয়া কি, মমিনুল ইসলাম কি বলেছে? হারুন মিয়া প্রাইমারি চাকরি বন্ধ। আচ্ছা একটু সিমোর করো তো, এটা একটু কি লিখছে যে নিচেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার আবেদন আজ নিল না, অথচ আমার এসএসসি রেজাল্ট 4.69। এই যে তোমার রায়হান, রায়হান না, রায়হান আবেদন নেয়নি, অবশ্যই অন্য কোনো নেটওয়ার্ক সার্ভার জ্যাম বা নেটওয়ার্ক ইস্যু কোনো একটা আছে। আপনি সবচেয়ে ভালো সময় আবেদনের হচ্ছে রাত 12টার পরে। রাত 12টার পরে আমি এই কাজটা করতাম। আমি আমার চাকরির সার্কুলারে, আমার চাকরির যখন আবেদন করতাম, আমার চাকরি জীবনে যখন আবেদনের জীবন শুরু হয় আর কি, ওই সময় সবসময় আবেদনগুলো আমি নিজে করতাম, রাতে করতাম এবং বসে বসে আমি মোবাইলেই করতাম। বসে বসে মোবাইলেই আমি আবেদন করতাম, কারো উপরে ভরসা থাকতো না। একটা টেলিটক সিম কিনে নিয়েছিলাম, সেই সিমে টাকা তুলতাম, সেখান থেকে সাবমিট করতাম। সব কাজ চেষ্টা করবেন নিজেরা করার, ঠিক আছে? আচ্ছা ঢাকা বিভাগে, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। ঢাকা বিভাগে তারা কি এখন আবেদন করবো? ভাইয়া ঢাকা বিভাগে আবেদন নেবেই না, আবেদন নিবে না। কারণ এখানে স্পষ্ট বলা আছে যে এই 6টা বিভাগের আবেদন চেয়েছে, ঢাকা বিভাগের আবেদন চাইনি। ডেফিনেটলি ঢাকা বিভাগের আবেদন অবশ্যই পরে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর এখানে আমি একটু দেখি, হ্যাঁ, নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেন্ট ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি। আপনি যখন অ্যাপ্লিকেন্ট ফর্মটা পূরণ করবেন, আপনাকে একটা ইউজার আইডি দিবে। সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে সেই যে ড্রাফট যেটা সেভ করে রাখেছেন অ্যাপ্লিকেন্ট কপি, সেটা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে, ওখানে অবশ্যই নির্দেশনা দেওয়া আছে কিভাবে কিভাবে পাঠাতে হবে মেসেজ, কোন নাম্বারে পাঠাতে হবে, কি কি লিখে পাঠাতে হবে মোবাইলে মেসেজ। টেলিটক থেকে মোট 112 টাকা দিতে হবে আপনাকে, 112 টাকা দিতে হবে। 100 টাকা আবেদন ফি এবং 12 টাকা সার্ভিস চার্জ, হ্যান মিলে আপনার টোটাল 112 টাকা দিতে হবে, ঠিক আছে? এবং আবেদন ফি পরিশোধের পর আপনি ওখানে একটা মোবাইল নাম্বার তো অবশ্যই দিয়েছেন, আপনার আবেদনের সময় একটা মোবাইল নাম্বার তো দিতেই হবে। সেই মোবাইল নাম্বারে আপনার যাবতীয় তথ্য তারা পাঠাবে আপনাকে। সিট প্ল্যান বলেন, পরীক্ষার ডেট বলেন, পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশনা বলেন, যাবতীয় তথ্য তারা, এবং ইউজার আইডি, পাসওয়ার্ড সবকিছুই ওই নাম্বারে আপনার আসবে। সুতরাং যে নাম্বারটা আপনি ওখানে দেবেন, সেই নাম্বারটা অবশ্যই ভালোভাবে আপনার কাছে রাখবেন এবং সব সময় সচল রাখবেন। এটা আপনারই কাজে লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি দেখবেন। এবং তারপরে এখানে আরো কিছু বলা আছে যে ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি, যে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি টাকা দিয়েছেন, তারপর অ্যাপ্লিকেন্ট কপিটা দেখবেন, সেন্ড করছেন, টাকা দেবেন। ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপির রঙিন প্রিন্ট এখানে বলা আছে, দেখেন, রঙিন প্রিন্ট কপি নিয়োগ পরীক্ষার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। রঙিন প্রিন্ট কপি, রঙিন প্রিন্ট করতে হবে। আপনি পিডিএফটা সেভ করে রাখবেন, সফট কপিটা যেটা থাকবে সেটা কিন্তু রঙিন থাকবে, কিন্তু যখন আপনি হার্ড কপি করবেন সাদা কালো করিয়েন না, আপনি রঙিন করবেন। এখানে বলা আছে, যে নির্দেশনা আছে আপনারা চেষ্টা করবেন অক্ষরে অক্ষরে সেই নির্দেশনাগুলো যাতে পালন করা যায়, ঠিক আছে? এবং পরবর্তী লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার জন্য প্রত্যেক যোগ্য প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করবে এবং ইউজার আইডি যে পাসওয়ার্ডটা আপনি আগে থেকেই জানবেন, তারা মেসেজের মাধ্যমে পাঠাবে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রয়োজনে পুনরায় নিজের তথ্যগুলো জানতে পারবেন, পুনরায় নিজের তথ্যগুলো আপডেট করতে পারবেন, মানে আপনি ডাউনলোড করতে পারবেন আর কি। আপডেট তো পরে পারবেন না, একবার আবেদন হয়ে গেলে আর কিছুই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? দেখেন 8 নম্বরে গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা 2025-এ
বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেয়া হবে। কি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা 2025, এই নিয়োগ বিধিমালা 2025 এর গেজেটটা হয়েছিল আপনাদের আগস্ট মাসে, এবং এইটার একটা সংশোধন হয়েছে এই জাস্ট 2 নভেম্বর, সে কারণেই সার্কুলারটা একটু দেরি হয়েছে। তো আপনাদের জন্য আমি সেই নিয়োগ বিধিমালাটা এবং সেই নিয়োগ বিধিমালার যে সংশোধনের গেজেট দুইটাই আজকে নিয়ে এসেছি। কি বিষয় আছে এর ভিতরে সেটাও আপনাদেরকে বলবো আমি, ঠিক আছে? এখন দেখেন তারপরে কি আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এবং উক্ত বিধিমালার 2 নভেম্বর, এই যেটা বললাম 2 নভেম্বর তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা হবে। সেই যে সংশোধনের বিষয়টা বলা আছে, সেই সংশোধন অনুযায়ী আপনার নিয়োগের যাবতীয় কাজ এখানে পরিচালনা হবে, ঠিক আছে? এখানে দেখেন উপজেলা শিক্ষা ও থানা ভিত্তিক নিয়োগ করা হবে, মানে আপনার উপজেলায় যে কয়টা শূন্য পদ আছে সেই কয়টা শূন্য পদের বিপরীতে আপনি থানা ভিত্তিক নিয়োগ হবে আপনার। তার মানে কি, আপনার কম্পিটিশন আপনার উপজেলার ক্যান্ডিডেটরা, মনোযোগ দিয়ে শোনেন, আপনার কম্পিটিশন আপনার উপজেলার ক্যান্ডিডেটরা, আপনি শুধুমাত্র আপনার উপজেলার মানুষের সাথেই কম্পিটিশন দিবেন, আপনি অন্য কারো সাথে, বাইরের কারো সাথে এখানে আপনার কোনো কম্পিটিশন হচ্ছে না। তার মানে কি, আপনার উপজেলায় সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনি ওয়েবসাইটে যাবেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, আপনি যেই উপজেলায় আছেন সেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটটাতে যাবেন, গিয়ে ওখানে একটু সার্চ দিবেন, দেখবেন শূন্য পদের তালিকা আছে। হয়তো বা এমন হতে পারে সেটা আপডেটেড তালিকা নয়, হয়তো 6 মাস পুরাতন তালিকা বা 1 বছর পুরাতন তালিকা। যেহেতু আপনি উপজেলায় অবস্থান করছেন বা আপনার আত্মীয় স্বজন উপজেলায় আছে, সবচেয়ে সহজ উপায় এই যে কালকে রবিবার বা সোমবার যে কোনো একটা অফিস ডেতে আপনি বা আপনার পরিচিত কেউ যদি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে জাস্ট জিজ্ঞেস করবেন তাদেরকে যে কতটা শূন্য পদ আছে, এই তথ্যটা আমাকে দিন, তারা খুব খুশি মনে আপনাকে তথ্য দিবে, খুবই খুশি মনে আপনাকে তথ্য দিবে। তাহলে আপনি আপডেট তথ্য পাবেন। ওয়েবসাইটে দেখা যায় কি অনেক সময় একটু ব্যাকডেটেড তথ্য থাকে, 2024 সালের তথ্য আছে বা 25 সালের প্রথম 3 মাসের তথ্য আছে, কিন্তু সব সময় তথ্যগুলো আপডেট হয়। দেখা যায় যে কোনো টিচার রিটায়ারমেন্টে চলে গেল, কোনো টিচার আল্লাহ না করুক মারা গেল, বা নতুন পদ ফাঁকা হয়ে গেল, এসব কারণেই পদ ফাঁকা হয়ে যায় মূলত, বা ট্রান্সফার হয়ে কেউ অন্য জায়গায় চলে গেল, তো এইসব কারণেই পদ ফাঁকা হয়ে যায়। তো এই ফাঁকা পদের এখন আপডেট অবস্থা কি, এইটা আপনি যদি জানতে চান, অনেকে অনেক তথ্য হয়তো বা আপনাকে দিবে, কিন্তু এক্সাক্ট তথ্যটা আপনি প্রাথমিক শিক্ষা অফিস উপজেলায় গিয়ে এই তথ্যটা পাবেন। তো আপনার উপজেলায় আপনার পরিচিত থাকতেই পারে, আপনি একটু কষ্ট করে যাবেন, গিয়ে একদম এক্সাক্ট আপডেট তথ্যটা ওখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এবং দেখেন এখানে বলা আছে আবেদনে নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আপনার স্থায়ী ঠিকানার এগেইনস্টেই আপনাকে আবেদন করতে হবে। আপনি ধরেন ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দা, আপনি যদি দিনাজপুরের থেকে আবেদন করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে ঠাকুরগাঁয়ে আপনার উপজেলায় নিজ উপজেলা থেকে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে? এবং দেখেন এখানে আরেকটা কথা বলা আছে, তার বদলি নিজ উপজেলা ও শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনার যাবতীয় বদলি নিজ উপজেলা ও শিক্ষা থানার, আপনি যে উপজেলায়, এই উপজেলার বিভিন্ন স্কুলের ভিতরে আপনার বদলি সম্পন্ন হবে। তাহলে এটা সবচেয়ে মজার বিষয়টা কি, যারা এলাকায় থেকে নিজের, এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা কিন্তু অধিকাংশ মানুষই, প্রায় 90% মানুষই নিজের এলাকায় থাকতে পারি না, আমরা কিন্তু বিদেশ বিভূই থাকি। এই যে আমরা ঢাকায় চাকরি করছি, ঢাকায় আছি, আমাদের বাড়ি এক জায়গায়, বাড়ি, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাবা মা হয়তো সেখানে আছে, এখানে এসে চাকরি করতে হচ্ছে। কিন্তু এই চাকরিটাই এমন একটা সুযোগ যে আপনি নিজের এলাকায় থেকে, নিজের বাড়িতে থেকে, নিজের লোকালিটির ভিতরে থেকে আপনি চাকরি করতে পারবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা হেলায় নষ্ট করা উচিত না, ঠিক আছে? তো এই গেল আপনার কি কি প্রসেস যাচ্ছে, সেই প্রসেসগুলোতে আপনি আবেদন করবেন। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অনলাইনে আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, এই যে সব বিষয়গুলো আছে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি, নাগরিকত্ব সনদ, তারপরে লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীদের ক্ষেত্রে তাদের
কোটার সনদ, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য হলে সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রত্যয়নপত্র, এই জিনিসগুলো তো আপনার অবশ্যই লাগছে। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা এই সত্যায়নটা অবশ্যই আপনাকে কোনো নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কোনো কর্মকর্তা দ্বারা আপনার গেজেটেড সত্যায়িত সনদ হইতে হবে, গেজেটেড সত্যায়িত সনদ হইতে হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আসলে পরীক্ষাটা কিভাবে হবে? এই যে দেখেন, 2 নভেম্বর যেই সংশোধনীটা হয়েছে সেই সংশোধনীর আগে আগস্টের 28 তারিখের যে গেজেটটা, এই যে আগস্টের 28 তারিখের যে গেজেটটা, সেই গেজেটে পরিষ্কার বলা আছে আপনার কিভাবে নিয়োগ হবে, পরীক্ষা কিভাবে হবে। এই যে তফসিল 2-এ স্পষ্ট বলা আছে আপনারা যদি কিছুদিন আগের প্রাইমারি প্রধান শিক্ষকের যে নিয়োগটা হচ্ছে, যে নিয়োগের সার্কুলারটা হয়েছে, সেটা যদি দেখে থাকেন, সেম একই প্যাটার্নে প্রশ্ন হবে, একই প্যাটার্নে। এখানে 25 মার্কের বাংলা, 25 মার্কের ইংরেজি, দৈনন্দিন বিজ্ঞান ও গণিত 20 মার্ক, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক 20 মার্ক। তার মানে কি, সাধারণ জ্ঞান ও আন্তর্জাতিক 20 মার্ক, দ্যাট মিনস 10-10-20, আর গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান আমরা ধরে নিচ্ছি 10-10-20, আর হচ্ছে বাংলা 25, ইংরেজি 25। এই টোটাল 90 মার্কের প্রিলিমিনারি এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা বলছে। এই যে লিখিত প্রবেশপত্র বলছে, আপনারা কেউ দ্বিধান্বিত হবেন না যে এরপরে কোনো লিখিত পরীক্ষা হবে না, এমসিকিউ পরীক্ষাই হবে। এটাকেই তারা বলছে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষাই হবে। তো এই পরীক্ষাটা হওয়ার পরে এখানে কমপক্ষে 50% মার্কস পেতে হবে। তার মানে এই যে 90 মার্কসের মধ্যে 50%, দ্যাট মিনস 45। কমপক্ষে যদি আপনি 45 পান, আপনি ভাইবার জন্য মনোনীত হবেন। 45 পেলেই আপনি ভাইবা দিতে পারবেন। ভাইবার মার্ক কত? মাত্র 10, মাত্র 10 মার্কের ভাইবা। ভাইবা মোটেও বেশি না, মাত্র 10 মার্কের ভাইবা। তো এই 10 মার্কের ভাইবায় কিন্তু যতটা না আপনার সিরিয়াল কম বেশি হবে, আপনার ওই 90 মার্কের প্রিলিমিনারি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি যত বেশি মার্ক তুলতে পারবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে, তত বেশি হবে চাকরি পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? আচ্ছা, তো এই সর্বমোট যে 100 মার্ক হচ্ছে, এই 100 মার্কের মধ্যে যার মার্ক সবচেয়ে বেশি থাকবে তারা আবেদন করতে পারবে। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে তফসিল যেটা আছে, গেজেট যেটা আছে, 28 আগস্টের গেজেটেও স্পষ্ট বলা আছে এবং 2 তারিখের সংশোধনীতেও বলা আছে, আপনি যে আবেদনটা করবেন সহকারী শিক্ষক থেকে আপনি প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হবেন। এবং এই প্রধান শিক্ষক আপনি হবেন, যে প্রধান শিক্ষকের যত শূন্য পদ আছে একটা উপজেলায়, সেই শূন্য পদের 80%, 80% এই সহকারী শিক্ষক থেকেই প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হবেন। আর বাকি 20% সরাসরি নিয়োগ হবে, সরাসরি নিয়োগ হবে, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ হবে। আপনার 80%, মানে যদি কোনো উপজেলায় 100টা প্রধান শিক্ষকের পদ থাকে, তার 80টা পদই ভবিষ্যতে এই সহকারী শিক্ষক যারা আপনারা হচ্ছেন, আপনার মেধা তালিকা অনুযায়ী, আপনার সিনিয়রিটি অনুযায়ী, আপনার যখন প্রমোশনের সময় আসবে, আপনি প্রধান শিক্ষকে প্রমোশন পাবেন। ঠিক আছে? তো এই গেল একটা সামগ্রিক চিত্র যে আপনি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিভাবে আবেদন করবেন, কিভাবে বিষয়গুলোতে জানবেন, এবং আপনার আবেদন শুরু হয়ে গেছে আপনারা জানেন। আমি একটু আবেদনের ওয়েবসাইটটা আবার আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে dpe.teletalk.com.bd, dpe.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনি গিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং সব তথ্য সেখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি একটু তাহলে এখন মেসেজগুলো পড়ি যে আপনারা আসলে কি বলছেন। আচ্ছা, একাডেমিক সার্টিফিকেট যে নাম সেই নাম অনুযায়ী দিবে। হ্যাঁ, একাডেমিক সার্টিফিকেটের যে নাম আছে সেই নাম অনুযায়ী আসবে। আপনারা একটু প্রশ্ন করেন, আমি আসলে তথ্যগুলো দিলাম, এখন আপনারা আমাকে প্রশ্ন করেন যে এই বিষয়ে আর কি জানতে চান। আচ্ছা, টুটুল হোসেন লিখেছেন কবে হতে পারে প্রাথমিক শিক্ষকের পরীক্ষা? ভাইয়া এটা তো সার্কুলার হলো মাত্র, নভেম্বরের শেষ পর্যন্ত সার্কুলারটা চলবে। তাহলে ধরেন ডিসেম্বর জানুয়ারি, 2 থেকে 3 মাস আপনি ধরে রাখেন কমপক্ষে আপনি ডিসেম্বর জানুয়ারি, মিনিমাম 3 মাস পাচ্ছেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি
মিনিমাম 3 মাস পাবেন ইনশাল্লাহ। কারণ প্রধান শিক্ষকটা যতটা সম্ভব ডিসেম্বরের শেষের দিকে হওয়ার কথা, তাহলে এটা আর তার 1 মাস পরে, তো আপনি অ্যাটলিস্ট 1 মাস সময় পাবেন। ঠিক আছে, কবে হতে পারে? আচ্ছা বললাম ভাই কবে হতে পারে, এটাই বললাম যে মিনিমাম আপনি জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। যদিও এখানে অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া নাই, কিন্তু আমরা অ্যাজাম্পশন থেকে বলছি, বিকজ প্রধান শিক্ষকের নিয়োগটা আপনার মোটামুটি তারা একটা অ্যাপ্রক্সিমেট বলছে যে কত তারিখে, ডিসেম্বরের শেষের দিকে। সুতরাং এটা কমপক্ষে জানুয়ারি তো যাবেই, তারপরে যাবে, যেহেতু ওটা সার্কুলারটা অনেক আগে হয়েছে, সেটা ডিসেম্বরে হলে এটা জানুয়ারি তো যাবে, আরো দেরি হতে পারে। সুতরাং আপনার হাতে 3 মাস সময় আছে, ধরে আপনি পড়াশোনা শুরু করেন। 3 মাস সময় ধরে আপনি পড়াশোনা শুরু করতে পারেন। আর এখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে যে স্যার 2 ধাপে আবেদন করতে পারবো কিনা। 2 ধাপে তো আবেদন করতে পারবেন না ভাই, এখানে তো এখন পর্যন্ত তো একটা ধাপ আছে, এখন পর্যন্ত তো 2 ধাপ 3 ধাপ এখানে বলেনি তারা। এখানে শুধু একটাই সার্কুলার দিয়েছে এবং সেখানে তারা আবেদন চেয়েছে এবং নিজের স্থায়ী ঠিকানার এগেইনস্টে আবেদন চেয়েছে আপনি। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, যারা বিবাহিত মেয়েরা যারা আছেন, যারা বিবাহিত আছেন, মেয়েরা যারা বিবাহিত, তারা এখানে যে কোনো এক জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনার পিতার স্থায়ী ঠিকানাতেও করতে পারবেন, অথবা আপনার স্বামীর স্থায়ী ঠিকানাতে করতে পারবেন। আপনি 2 বার আবেদন করতে পারবেন না, কারণ এখানে এখন সব অনলাইনে আবেদন, আপনার এনআইডি দিয়ে আবেদন করতে হচ্ছে। সুতরাং এনআইডি নাম্বার দিলে কিন্তু আপনার সব ধরা পড়ে যাবে। আপনি যখন আবেদন করবেন, আগে একবার করেছেন, এনআইডি নাম্বার দিয়ে কিন্তু সব আবেদন ধরা পড়ে যাবে। সুতরাং ওই ভুলটা করবেন না, আপনার চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগটা হেলায় নষ্ট করবেন না। ঠিক আছে? আচ্ছা, অনার্স 4র্থ বর্ষের রেজাল্ট কবে দিবে? এটা ভাইয়া কিভাবে বলবো আমি, অনার্স 4র্থ বর্ষের রেজাল্ট কবে দিবে? এটা আপনি বলবেন, আপনার কলেজ থেকে খোঁজ নেন কবে হবে। আচ্ছা স্যার, এসএসসি 3.25, এইচএসসি, আচ্ছা আমি একটু প্রশ্নটা দেখি। অনার্স 2.7 আবেদন করা যাবে কি? ভাইয়া আমি তো ওখানে বলে দিলাম, আপনার অনার্সে অ্যাটলিস্ট 2.25 লাগবে এবং এসএসসি এইচএসসি তে অ্যাটলিস্ট 2.8 লাগবে। আপনার কি সেটা আছে? আপনার যদি না থাকে তাহলে হবে না, কারণ এইচএসসি তে আপনার 2.7 আছে। 2.7 হলে পারবেন না ভাই, আপনার 2.8 লাগবে, কমপক্ষে 2.8 লাগবে। আচ্ছা, জিপিএ নিয়ে আবেদন প্রবলেম হয়ে চলছে। হ্যাঁ জিপিএ নিয়ে, হ্যাঁ এই যে আপনার সিজিপিএ এর ব্যাপারে বললাম না, আমি তো বলে দিলাম। স্যার আমার সার্টিফিকেটে মায়ের নামের আগে মোসাম্মদ নাই, কিন্তু স্মার্ট কার্ডে আছে, তাহলে কোনটা দিয়ে আবেদন করব? আচ্ছা, আপনি আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশনাল সার্টিফিকেট, সেটার এগেইনস্টে আপনি আবেদন করেন। এডুকেশনাল যে সার্টিফিকেট আছে সেটার এগেইনস্টে আবেদন করেন। ঠিক আছে? কারণ এই সার্টিফিকেট আপনার চেঞ্জ করা কষ্টকর হবে। এনআইডি কার্ডের চেঞ্জ করাটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন ভবিষ্যতে। ঠিক আছে? তারপর একটু মেসেজটা দেখি। আচ্ছা আচ্ছা, একটু একটু মেসেজটা দেখি, মেসেজগুলো একটু রিড করতে হচ্ছে। ওই পাশেরটা, হ্যাঁ নিচের গুলো দেখি। আচ্ছা, এইচএসসি পাশের হবে কি আবেদন? না, এইচএসসি পাশে আবেদন হবে না ভাই, এখানে স্পষ্ট বলা আছে অ্যাটলিস্ট গ্রাজুয়েট লাগবে। মাস্টার সার্টিফিকেটের অ্যাড করলে কি কোনো লাভ আছে স্যার? না, লাভ থাকলে অনার্স সার্টিফিকেট দিব। হ্যাঁ, কোনো লাভ নাই ভাই, এখানে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন হইলেই আপনার হবে। মাস্টার্স সার্টিফিকেট খুব একটা ইফেক্ট করবে না, তবে আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি আবেদন করতে পারেন। কিন্তু যদি আপনার ওটাতে আবার 2.5 এর নিচে থাকে, তাহলে ভাই অ্যাড করার দরকার নাই। ঠিক আছে? 2.5 এর নিচে থাকলে অ্যাড করার দরকার নাই। আর কিছু আছে নিচে এখানে মেসেজ নাই মনে হয়। আচ্ছা, এই রেজাল্ট দিয়ে তো প্রধান শিক্ষকে আবেদন করেছি, ওখানে ভাইয়া আপনার সার্কুলারে হয়তো এই জিনিসটা ছিল না। প্রধান শিক্ষকের সার্কুলারে এই স্পেসিফিকলি গ্রেডের কথাটা বলা ছিল না, ওখানে 2য় শ্রেণী 3য় শ্রেণী এইভাবে হয়তো বলা ছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নাই এই সময়। কিন্তু এখানে একদম স্পেসিফিকলি গ্রেড উল্লেখ করে বলা আছে, এই কারণে আপনার সমস্যা হচ্ছে, এই কারণে আপনার ওটা এন্ট্রি নিচ্ছে না। ঠিক আছে? এই কারণে এন্ট্রি নিচ্ছে না। তো এই যে বিষয়গুলো, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি আর কোনো বিষয় থাকে আপনারা কমেন্ট করেন, কমেন্টে জানান, আমি সেই বিষয়টা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আবার একটু সতর্ক করে দেই যে অনেকে চিন্তা করছেন যে আমি 2 বার আবেদন করব, 2 ধাপে আবেদন করব। এই সার্কুলারে কিন্তু এখানে
কোনো ধাপের কথা বলা নাই, কোনো ধাপের কথা বলা নাই, একটাই সার্কুলার দেয়া আছে এবং সেই সার্কুলারের আবেদন করতে হবে। সুতরাং আপনার যদি নিজ জেলায় আবেদন থাকে, আপনি যদি এই 6টা বিভাগের অন্তর্গত জেলার অধিবাসী হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করেন, নতুবা আপনি আবেদন করবেন না। ঠিক আছে? আচ্ছা, এসো আল্লাহর পথে আইডি থেকে প্রশ্ন করেছে, এইচএসসি পাশের আবেদন কি পরে দেবে? না, এইচএসসি পাশের আবেদন আর দেবে না ভাই, এখানে বলা আছে স্পষ্ট। আচ্ছা, সিভিল সোসাইটি আবার বলছে গ্রেড তো বলা নেই স্যার। সার্কুলারটা পড়ো ভাইয়া, দেখো সার্কুলারে গ্রেড বলা আছে, স্পষ্ট গ্রেড বলা আছে। আচ্ছা, একটা মেয়ের বাবার বাড়ি একটা উপজেলায় এবং স্বামীর বাড়ি অন্য একটা উপজেলায়, ওই মেয়ের এনআইডি বাবার বাড়ির ঠিকানা, এখন কি সে কি স্বামীর, এটা একটু ইয়েটা তানভীর ইসলাম, স্বামীর বাড়িতে ঠিকানা আবেদন করতে পারবে? অবশ্যই আবেদন করতে পারবে। এখানে বলা আছে, ওখানে সার্কুলারটাতেই বলা আছে, এই যে দেখেন আপনার এই প্রশ্নটা এখানে স্পষ্ট বলা আছে, এই যে 10 নম্বর পয়েন্টে, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা অথবা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। তিনি যেই থানায় আবেদন করবেন তার প্রার্থিতা সেই থানার জন্য বিবেচিত হবে। মানে উনি যদি চাকরি পান, সেই থানায় তাকে চাকরি করতে হবে, সেই জায়গায় তাকে চাকরি করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিলেবাস সম্পর্কে বলেন। হ্যাঁ ভাইয়া, সিলেবাস যে বিষয়টা বললাম, যে প্রশ্ন হবে বাংলা 25, ইংরেজি 25, বিজ্ঞান এবং গণিত 20 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক 20 মার্ক, এই টোটাল থাকবে। এখন এখানে প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে, স্পেসিফিক সিলেবাস কিন্তু এই যে যেই গেজেটটা হয়েছে আপনাদের নিয়োগ বিধিমালা, সেই নিয়োগ বিধিমালার গেজেটে কিন্তু স্পেসিফিক প্যাটার্নে সিলেবাস দেয়া নাই, শুধু সাবজেক্ট টপিক উল্লেখ করা আছে। সুতরাং আপনার এই সাবজেক্ট টপিকের আদলেই কিন্তু আপনার সার্কুলারটা হয়েছে এবং প্রশ্নটাও এই সাবজেক্ট টপিক হবে। সুতরাং এখানে কোনো সিলেবাস নাই, এখানে সিলেবাস দেয়া নাই। ঠিক আছে? স্যার আমি প্রাণ কোম্পানির চাকরি করি, আমি কি পরীক্ষা দিতে পারবো? ভাই এখানে প্রাণ কোম্পানির চাকরি করার সাথে তো পরীক্ষা না দেওয়ার কোনো সম্পর্ক নাই। আপনার যদি সিজিপিএ যদি আবেদন যেটার লিমিট দেয়া আছে সেই আবেদনের লিমিটের মধ্যে যদি থাকে এবং আপনার যদি বয়স 21 থেকে 32-এর ভিতরে থাকে, আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা স্যার, সার্কুলারের 3য় শ্রেণীর কথা বলা আছে, গ্রেড কত নঙে দেওয়া আছে বলবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, আপনি একটু কনফিউজড হয়ে আছেন, আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেই। দেখেন, এই যে আপনার যে সার্কুলারটা আছে, আপনাদের যে সার্কুলারটা আছে, এখানে দেখেন সবার লাস্টের যে কলামটা, পদের নাম, প্রথম কলামে কি পদের নাম, বেতনক্রম, পদ সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। দেখেন এই শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট বলা আছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী, অনূন্য দ্বিতীয় শ্রেণী তার মানে কি দ্বিতীয় শ্রেণীর নিচে আপনি আবেদন করতে পারবেন না, বা সমমানের সিজিপিএ সহ, এখানে ব্র্যাকেটে সিজিপিএ বলা আছে, 4 গ্রেডের স্কেলে ন্যূনতম 2.25 এবং 5 স্কেলে ন্যূনতম 2.8, 4 গ্রেডে 2.25 এবং 5 স্কেলে 2.8, মানে কি এসএসসি এইচএসসি আমরা 5 এর মধ্যে পরীক্ষা দিই, সিজিপিএ 5 এর মধ্যে, ওখানে অ্যাটলিস্ট 2.8 থাকতে হবে। আর অনার্স মাস্টার্স আমরা 4 এর মধ্যে পরীক্ষা দিই, এখানে নিম্নে 2.25 থাকতে হবে। এখানে দেখেন খ আরেকটা বলা আছে, শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ভাইয়া আপনার সেই কারণেই এই জিনিসটা গ্রহণযোগ্য এখানে হচ্ছে না, এখানে বলা আছে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আপনার যেহেতু 2.7 আছে, 2.8 এর নিচে, আপনার সেই জন্য এটা গ্রহণযোগ্য হচ্ছে না। ঠিক আছে স্যার, আমার গ্রামের বাড়ি দিনাজপুর কিন্তু আমি ভোটার গাজীপুরে, তাহলে কোথায় আবেদন করতে পারবো? ভাইয়া আপনার স্থায়ী ঠিকানায়, আপনি ভোটার যে কোনো জায়গার হইতে পারেন, ভোটার ইস্যু না। আপনি বর্তমানে ঢাকায় আছেন, আপনি ঢাকার ভোটার হইতে পারেন, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট কোথায়, আপনার জন্ম নিবন্ধন কোথায় আছে, আপনি কোন জেলার স্থায়ী বাসিন্দা, কোন জায়গায় আপনার স্থাবর সম্পত্তি আছে, সেখানকার আপনি স্থায়ী বাসিন্দা। ঠিক আছে? আচ্ছা, এনআইডি বাবার বাড়ির ঠিকানা, এতে কোনো সমস্যা হবে কিনা? না, এনআইডি বাবার বাড়ির ঠিকানায় কোনো সমস্যা হবে না। আপনি হয় স্বামীর বাড়ি অথবা বাবার বাড়ি যে কোনো একটা জায়গায় আপনি এখানে আবেদন করতে পারবেন, সেখানে তারা একদম সুন্দরভাবে এইটা ফ্লেক্সিবল করে রেখেছে, আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে নিচে ভাই নিচে, স্যার আমার গ্রামের বাড়ি দিনাজপুর, আচ্ছা এটা তো আমার কথা হলো আর নাই না। স্যার প্লিজ আমার কমেন্টটা একটু দেখেন প্লিজ। আচ্ছা কি কমেন্ট ছিল ভাইয়া এটা?
আচ্ছা স্যার, আমি প্রধান শিক্ষকে আচ্ছা বাবার অ্যাড্রেস দিয়েছি, সহকারীতে শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিয়ে করতে পারবো, দুইটা দুই রকম অ্যাড্রেস হবে কি প্রবলেম হবে বলবেন প্লিজ। ভাইয়া ওটা তো আলাদা সার্কুলার, এটা আলাদা সার্কুলার, আপনি ওখানে কি করছেন সেটা তো এখানে দেখার বিষয়ই না। আপনি ওখানে কি করেছেন সেটা এখানে মোটেও দেখার বিষয় না। এখানে আপনি নতুন সার্কুলার, আপনি নতুন ভাবে করবেন। আপনি এখানে হাজবেন্ডের ঠিকানাও করতে পারেন, বাবার ঠিকানাও করতে পারেন, কোনো ডাউট নেই। আচ্ছা, সিলেবাস কি একই স্যার প্রধান শিক্ষক? হ্যাঁ ভাইয়া মামুন হোসেন, সিলেবাস একই, একদম সিলেবাস সেম প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের। আমার সার্টিফিকেটের বাবার নাম মোহাম্মদ সাহিম উদ্দিন আর এনআইডি কার্ডে সাহিম, কোনো প্রবলেম কি? আপনি আপনার সার্টিফিকেটে যেটা আছে আপনি সেইটা অনুযায়ী আবেদন করেন। আর এনআইডি কার্ড সংশোধন আপনি যে কোনো সময় করতে পারবেন। এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি আবেদন দিয়ে রাখতে পারবেন আপনার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে, তাহলে আপনার এনআইডি সংশোধন হয়ে যাবে। কিন্তু সার্টিফিকেট আপনি সহজে সংশোধন করতে পারবেন না, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। আপনার বোর্ডে যেতে হবে, বোর্ডে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, ঝামেলা আছে। কিন্তু আপনার উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে আপনি আপনার উপজেলায় এনআইডি কার্ডটা ইজিলি সংশোধন করতে পারবেন। সুতরাং সব সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটে যে নামগুলো রয়েছে সেই নামের প্রেক্ষাপটে আপনি আবেদনটা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন কি আমাদের কাছে আছে? এই বিষয়ে প্রশ্ন নাই। আমরা একটু একটু কি পড়াশোনায় যাব? আমরা তো পড়াশোনা করার সুযোগই পাইলাম না, আমরা প্রথম থেকে এই বিষয় নিয়ে আলাপ করছি। আচ্ছা, আরো প্রশ্ন করব, আরো প্রশ্নের উত্তর করব, কিন্তু আমাদের সাথে কিছু মানুষ আছে, আমরা একটু পড়াশোনায় যাই। দেখেন তো অল্প কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সাথে। এই প্রশ্নগুলো হয়তো বলা যায় না, এখান থেকেও আপনার কমন পড়ে যাইতে পারে, লাকিলি যদি পড়ে যায়, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে, কোনো না কোনো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। আপনারা একটু অ্যান্সার করেন ক খ গ ঘ, একটু ক খ গ ঘ দিয়ে অ্যান্সার করেন, দেখি আপনাদের প্রস্তুতি কেমন আছে, একটু চর্চা হয়ে যাক। আমরা সার্কুলার বিষয়ে জানলাম, পরীক্ষার সিলেবাস বিষয়ে জানলাম, কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে সেইটা জানলাম, আমাদের শূন্যপদ কোথায় আমরা জানতে পারবো সেই বিষয়টা জানলাম, কোথায় আবেদন করতে পারবো, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবকিছু জানলাম। এবার একটু পড়াশোনায় আমরা আসি, ঠিক আছে? আচ্ছা, একটু প্রশ্নের অ্যান্সার দেন তো। আপনারা ক খ গ ঘ লিখেন, জাস্ট কমেন্টে লিখবেন ক খ গ ঘ, ঠিক আছে? কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? ক খ গ ঘ, দেখি একটু অ্যান্সার দেখি, 1 মিনিট সময়, একটু অ্যান্সার দেন। শুধু সার্কুলার জানলে তো হবে না, পড়াশোনাও করতে হবে, পড়াশোনাও করতে হবে, শুধু সার্কুলার নিয়ে পড়ে থাকলে হবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, একজন মাত্র অ্যান্সার করেছে, এই যে গ। আচ্ছা, জিএম মনিরুজ্জামান একটা কমেন্ট করেছে, আপনারা কি কোনো কোর্স শুরু করবেন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের? দেখি পুরো পুরো কমেন্টটা দেখি। প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের, আর করলে কবে থেকে করুন? ভাইয়া আমাদের প্রধান শিক্ষকের কোর্স চলছে, প্রধান শিক্ষকের লাস্ট ব্যাচে ভর্তি এখনো চলমান আছে না, আমাদের ভর্তি চলমান আছে, মনে হয় 2-1টা ক্লাস হয়েছে না, 2টা কি 3টা ক্লাস হয়েছে, সেগুলো লাইভ অ্যাক্সেস পাবেন। 2টা বা 3টা ক্লাস হয়েছে, সেগুলো লাইভ অ্যাক্সেস পাবেন। আর অল টাইম সবসময় লাইভ অ্যাক্সেস পাবেন, সেগুলো আপনি কোর্সে জয়েন করলেও সেগুলো দেখতে পারবেন। আর নেক্সট লাইভ ক্লাসগুলো তো আপনি পাবেন। তো এইটা যেহেতু মোটামুটি সিলেবাস সেম, আপনি যদি প্রধান শিক্ষকের কোর্সটা করেন তাহলে আপনার সহকারী শিক্ষকের টপিকগুলো আপনার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের কাভার হয়ে যাবে। আচ্ছা, এদিক থেকে অ্যান্সার পাচ্ছি গ, অথই। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিচ্ছে গ। হ্যাঁ, গুড, আপনারা পড়াশোনার ভিতরে আছেন যা বুঝতে পারছি। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয় অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? এটা বলেন, এখন বলেন ক খ গ ঘ। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? আমাদের জানা উচিত, একজন সচেতন নাগরিক হিসাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রাথমিক ধারণা থাকা উচিত। এবং চাকরির পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট, একাধিকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে।
ঠিক আছে, একটু ভাই নিচের দিকে একটু রিফ্রেশ করি আমরা কমেন্টটা। আচ্ছা, অথই সকল লিখছে গ। স্যার প্রধান শিক্ষকের, আচ্ছা মামুন হোসলাম একটা প্রশ্ন করেছে, স্যার প্রধান শিক্ষকের সহকারী শিক্ষক পরীক্ষার জন্য একটা বই পড়লেই হবে? ভাইয়া এটা মোটামুটি যেহেতু সিলেবাস সেম, আপনি একই জিনিসই আপনার পড়লেই হচ্ছে আর কি। আপনি একই পড়া পড়বেন, প্রধান শিক্ষকের জন্য যা পড়বেন সহকারী শিক্ষকের জন্য তাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অর্থ বিভাগ, এটার উত্তর হবে অর্থ বিভাগ। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? আপনি একটু বলেন, চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? বলেন। ক, খ, গ, ঘ। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? খ, মেগাস্থিনিস। একজন অ্যান্সার করছে মেগাস্থিনিস। চীন থেকে ভারতবর্ষে আসা মেগাস্থিনিস। এই পাশে আমাদের সাফল্য একাডেমির পেজে কোনো কমেন্ট পাচ্ছি না। এই যে ক, নিশাত ইসলাম কমেন্ট করেছে ক। ফিরোজ আলী, হ্যাঁ সাফল্য একাডেমির পেজে কমেন্টই পাচ্ছি না, ছেলেপেলেরা সবাই হিমায় পড়ছে সার্কুলার দেখে। ফাহিয়েন, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? এই যে এতক্ষণে কমেন্ট আসছে। আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? ইন্টারন্যাশনাল পাবলিক কমিটি ফর ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আর ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন, সরি প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্ট্রো। আচ্ছা, এখানে একটু বানান ইয়ে আছে। কোনটা? ক, খ, গ, ঘ। অথই আক্তার লিখেছে হচ্ছে গ। আমরা দেখি অ্যান্সারটা দেখি। হ্যাঁ, অথই আক্তার ঠিক আছে, পড়াশোনার ভিতরে আছে অথই আক্তার, বুঝতে পারছি। ক। আচ্ছা, আমাদের আর কয়টা প্রশ্ন আছে? প্রোব নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? দেখি কে পারে এটা। পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ক, খ, গ, ঘ। প্রোব নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা? একটাও কমেন্ট পাচ্ছি না, একটু কঠিন। গ, ফাহমিনা। ফাহমিনা না, ফাহিমা। ফাহিমা। ফিরোজারিও লিখেছে গ। বাহ, বাংলাদেশ, গুড। তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে? এই যে এতক্ষণে মেসেজ অ্যান্সার আসছে গ, গ, গুড। তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে? ভারত। অথই আক্তার, ভারত। এখানে ভারত কোথায় ভাইয়া? ও, আফগানিস্তান। আচ্ছা, ওইটার ভারত অ্যান্সার দিয়েছেন। ফাহিমা গ। আবু হোসেন ক। আফগানিস্তান। আফগানিস্তান। আচ্ছা, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেখি, একটু কঠিন কঠিন প্রশ্ন। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেখি একটু। দেব বংশের। আচ্ছা, কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? একটু দ্রুত যাচ্ছি কারণ আমাদের আহ সাফল্য একাডেমির পেজে আমি কমেন্ট পাচ্ছি না। গ, অথই আক্তারও লিখেছে গ। দেব,
আচ্ছা, টেক অফ, তারপর ফিরোজ গ, নওগাঁ জেলায়। বাহ, উত্তরবঙ্গের লোকজন আছে সবাই নওগাঁ জেলায়। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? লিপি আক্তার গ, ফাহিমা আক্তার গ। অগাস্টাস সিজার প্রথম সম্রাট ভাইয়া, অগাস্টাস সিজার। ঠিক আছে। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয়? ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয়? দেখি কি অ্যান্সার আসে। একটা অ্যান্সার নিব, সময় কম, আমরা শেষ করে দেব। কোন লেখক দ্বয় ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল? জীবন লিখেছে ঘ, প্লেটো অ্যারিস্টটল। বাবা, ফরাসি বিপ্লবের সময় তারা ছিল প্লেটো অ্যারিস্টটল? কিন্তু গ্রিস, প্রাচীন গ্রিসের। আচ্ছা, রুশো ও ভলতেয়ার হচ্ছে রুশ বিপ্লবকে অনুপ্রাণিত করে, আর শেক্সপিয়ার ও ভলতেয়ার হচ্ছে শেক্সপিয়ার ছিল হচ্ছে আপনার ফরাসি বিপ্লবের সময় ইংল্যান্ডের, কিন্তু ওই সময়টাতে ফরাসি বিপ্লব হয়েছিল আর কি। আচ্ছা, জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? এটা পারতেই হবে। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? সতেরোই অক্টোবর 2025। জুলাই সনদ 17ই অক্টোবর 2025। আচ্ছা, আমরা শেষ করে দিই, আমাদের মনে হয় শেষ হচ্ছে না। আচ্ছা, আমরা এখন প্রশ্নতে যাই। দেখেন, আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক প্রিমিয়াম লাইভ ব্যাচ 4, আমাদের রাত 9টার যে ব্যাচটা, সেই ব্যাচটা আমাদের এখন ভর্তি চলছে। আর হচ্ছে লাইভ ব্যাচ 5 সন্ধ্যা 7টার ব্যাচ। আমাদের দুইটা ব্যাচ আছে, রাত 9টায় একটা, সন্ধ্যা 7টায় একটা। আপনি সন্ধ্যা 7টার ব্যাচে ভর্তি হইতে পারেন বা রাত 9টার ব্যাচে ভর্তি হতে পারেন। এক্ষেত্রে ব্যাচের ডিটেলস, ইন ডিটেলস আপনার যদি জানার প্রয়োজন হয়, আপনাদেরকে একটু বলি, 70টা ক্লাস হবে, আপনাদের 70টা লেকচার শিট হবে, এবং আপনার 110টা এক্সাম হবে। 70টা ক্লাস 4টা টপিকের উপরে, সবগুলো টপিকের উপরে আর কি। 70টা ক্লাস, 70টা লেকচার শিট এবং 110টা এক্সাম হবে। লেকচার শিটের সফট কপি পাবেন। আপনারা যদি চান আপনাদেরকে হার্ড কপি পরে আপনার একটা যেহেতু প্রিন্টের একটা খরচ আছে, সেই প্রিন্টের খরচটা যদি আপনারা পে করেন, অর্ডার করেন, তাহলে আপনাদেরকে হার্ড কপি কুরিয়ারে পৌঁছায় দেওয়া হবে। ঠিক আছে। তো আমাদের সন্ধ্যা 7টার একটা ব্যাচ আছে, রাত 9টার একটা ব্যাচ আছে। আপনাদের যেই সময়টা আপনাদের জন্য সুইটেবল হবে, সেই সময়ে আপনি ভর্তি হতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের যে কোনো ধরনের তথ্যের জন্য, যে কোনো ধরনের তথ্যের জন্য আপনি এই হটলাইন নাম্বারে, আমাদের যে হটলাইন নাম্বার আছে, সেই হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, 09638220000। আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01601222110। আর ফেসবুকে তো আপনি ইনবক্স করবেনই, আমাদের সাফল্য একাডেমির পেজে আপনি যে কোনো তথ্য জানার জন্য আপনি ইনবক্স করতে পারেন। ঠিক আছে, সাফল্য একাডেমির পেজে যে কোনো তথ্য জানার জন্য আপনি ইনবক্স করতে পারেন। তো আজকে এটুকুই আপনাদের সাথে, আজকে এটুকুই রইলো। আর এই বিষয়ে আপনাদের আরো যে কোনো তথ্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার সবসময় খোলা আছে। চেষ্টা করবেন যে রাত 12টার মধ্যে কল দেওয়ার। গভীর রাতে সবাই ঘুমায়, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আমাদের যে স্টাফরা রয়েছে তারাও ঘুমাচ্ছে। সুতরাং ডে টাইমে ফোন দিলে সবচেয়ে ভালো হয়, বিশেষ করে অফিস টাইমে যদি ফোন দেওয়া হয়, সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত সবসময় আমাদের এই হটলাইন নাম্বারগুলো খোলা আছে। আপনারা যে কোনো তথ্য, ভর্তি সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই হটলাইন নাম্বারে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো দিন, সামনে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।